বিজেপির যে পলিটিক্যাল ভিশন, একচ্ছত্র আধিপত্যের যে বিষয়টা আছে, যেটা সে তার ডোমেস্টিক পলিটিক্সে বারবার ব্যবহার করেছে বাংলাদেশকে, সেটা চলে গেছে 5ই অগাস্টের পরে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বা দিল্লির প্রাধান্যটা হয়তো আওয়ামী লীগ বা এই ধরনের পলিটিক্যাল পার্টির কাছে থাকতে পারে। চাইনিজ অনেক লিটারেচারে আমাদের এই বাংলার কথা আছে, পূর্ববঙ্গের কথা আছে, চাইনিজ পর্যটকরা আমাদের এখানে এসেছে। ভারত হয়তো একটু অস্বস্তিতে থাকতে পারে, কিন্তু যে জিনিসটা একটু পরিষ্কার করে যদি বলেন যে ভারতের আসলে মাথা ব্যথার কারণটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, প্রথম কথা হলো যে ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাগুলি বারবার ফুটে উঠছে। মানে আমরা এটা বারবার দেখতে পাচ্ছি, হয়তো ভারতীয় মিডিয়া সেটা স্বীকার করে না, কিন্তু ভারতের যদি আপনি প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক দেখেন, কিছুদিন আগে তাদের বিভিন্ন এজেন্সি আমেরিকাতে এক ধরনের কাণ্ড ঘটানোর চেষ্টা করলো, কাতারেও আমরা দেখলাম, কানাডাতেও দেখলাম, এগুলি বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যদি আপনি দেখেন তার নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চল যেটা আছে, সেটাও কিন্তু যথেষ্ট টার্বুলেন্ট ফ্রন্ট। সুতরাং তার যে সক্ষমতা এবং তার যে বাস্তবতার মধ্যে একটা বিশাল পার্থক্য, এবং এই বিষয়টা হয়তো আমাদের রাজনীতিবিদদের এখনো বুঝতে একটু সমস্যা হচ্ছে, হয়তো ভবিষ্যতে তারা বুঝতে পারবেন। ভারতে তাহলে মূল সমস্যাটা কোথায়? ভারতের মূল সমস্যাটা হলো যে সে একটা, যেটাকে আমরা বলি যে একটা বাস্কেটেই তার সকল ডিমগুলি রেখেছিলেন। সুতরাং তার আর মনে হয়নি, যেহেতু পররাষ্ট্র নীতির দুর্বলতা কিংবা বিজেপির যে পলিটিক্যাল ভিশন বা তার যে একটা একচ্ছত্র আধিপত্যের যে বিষয়টা আছে, যেটা সে তার ডোমেস্টিক পলিটিক্সে বারবার ব্যবহার করেছে বাংলাদেশকে, যে তার একটা পাওয়ার ফ্লেক্সিং, মাসল ফ্লেক্সিংয়ের জায়গাগুলি যেটা ডোমেস্টিক পলিটিক্সে সে দেখাতো, সেটা চলে গেছে 5ই অগাস্টের পরে। যে কারণে তার বিজেপির পলিটিক্যাল পার্টি হিসেবে একটা মুশকিল হয়ে গেছে যে সে তার সাধারণ জনগণ বা তার যে পলিটিক্যাল অ্যালাইগুলি আছে, যে তার যে পলিটিক্যাল পার্টিসগুলি তার আশেপাশে আছে, তাদের কাছে আসলে সেটা পাকিস্তান নিয়েও যদি কিছু বলতে যায়, বাংলাদেশ নিয়ে কিছু বলতে যায়, নেপাল ভুটান নিয়ে বলতে যায়, তাহলে তার ওই হেজেমনিক যে অ্যাটিটিউডটা, সেইটা আসলে খুব ভাটা পড়ে। যে কারণে আপনি দেখবেন ভারতীয় মিডিয়াগুলি প্রচণ্ড হিস্টিরিয়ার মতো বাংলাদেশকে যেভাবে পারা যায় মানে বিতর্কিত করার চেষ্টা করে। বাংলাদেশে যে দুর্বলতা নাই তা তো না, বরং ভারতের পররাষ্ট্রনীতির প্রতি একটা ভালো শ্রদ্ধার জায়গা তৈরি হতে পারত যদি তারা বুঝতেন যে ইন্টারিম গভর্নমেন্টকে সহায়তা করাতেই তাদের মঙ্গল। এবং বাংলাদেশে যে আরও পলিটিক্যাল পার্টি আছে, আরও সাধারণ মানুষ আছে, মারুফ ভাইয়ের মতো আমার মতো মানুষ যেন যে এই দেশে একটু মাথাটাতে ব্যবহার করে চিন্তাভাবনা করতে পারে, এই বিষয়গুলি যদি তারা একটু অনুধাবন করতেন, তাহলে আমার মনে হয় যে তাদের পররাষ্ট্রনীতিতে এক ধরনের স্বচ্ছতা প্রকাশ পেত। এখন মুশকিলটা হয়ে গেছে যে এটা একটা, দ্বিতীয় যে তার সাইকোলজিক্যাল বা তার যে মোমেন্টারি স্পাজমটা তৈরি হয়েছে, এইটার বাইরে হলো যে তার নর্থ ইস্ট ইন্ডিয়া চীনকে কেন্দ্র করে, এবং চীনের সাথে তার বর্ডার ডিমার্কেশন আজ পর্যন্ত ঠিক হয়নি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তার যে সম্পর্কটা তারা আশা করেছিলেন যে জানুয়ারি মাসে তারা সভাসদ নিয়ে বসে থেকে, হয়তো বা মোদি সাহেবকে আনফর্চুনেটলি দাওয়াত জানানো হয়নি ইনগ্রেশনে, তো সেই জায়গাতে আমার মনে হয় যে একটু মনে হয় যে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রেও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বা দিল্লির প্রাধান্যটা হয়তো আওয়ামী লীগ বা এই ধরনের পলিটিক্যাল পার্টির কাছে থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি আপনি যদি ওয়াশিংটনে যান বা ইউরোপিয়ান থিয়েটারগুলিতে যান, এই ভার্বাটিভ চেঞ্জ হয়ে গেছে। রাইট, আমার মনে হয় এই ইকুয়েশনগুলি চেঞ্জ, এগুলি যে আবার ফিরে আসবে না তা না, কিন্তু এখন মোমেন্ট, যে কারণে বললাম যে তাদের একটা মোমেন্টারি স্পাজম চলছে, যে যেটা আর কি একটা পর্যায়ে গিয়ে হয়তো তারা রিকভার করবেন। আর যেটা থাকে যে চীনকে কেন্দ্র করে যে তার একটা মানে পাওয়ার স্পেকট্রাম তৈরি করা, কারণ পাকিস্তানের সাথেও আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের জায়গাটা, ভারতের সাথে চীনের সাথে এখন দেখতে পাচ্ছি, এখন পরাশক্তির জায়গাতেও একটা আমার মনে হয় যে পলিটিক্যাল সাইকোলজি কাজ করে। মারুফ ভাই আমার চেয়ে ভালো বুঝবেন পলিটিক্যাল সাইকোলজি, বাট পলিটিক্যাল সাইকোলজির জায়গাটাও আছে যে চীনকে কেন্দ্র করে যে একটা মানে স্ট্রং ম্যান ফুটহোল তৈরি করা, আমার মনে হয় সেই জায়গাটাও একটা বড় রকমের হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তার এই কনসার্নগুলি এতটাই ব্যাপক, এবং আমি মনে করি যে ভারতের যে ন্যাশনাল ইন্টারেস্ট, সেটার প্রতিও আমাদের একটু শ্রদ্ধাবোধ থাকা উচিত, এই কারণে যে তার যে একটা প্যারানয়া আছে, যে মানে তার দুর্বলতার কারণে, অর্থনৈতিক দুর্বলতা বলেন বা যাই বলেন, একটা 1.3 বিলিয়ন
পপুলেশনের একটা দেশে যে কোনো দেশই ইনভেস্টমেন্ট করতে চাইবে, কারণ এটা মার্কেট ডেপথ ইজ হাই। কিন্তু মুশকিলটা হলো যে বাংলাদেশি, যদি বাংলাদেশের কনটেক্সট থেকে আমি চিন্তা করি, আসলে কি পরিমাণ নন ট্যারিফ ব্যারিয়ার বা প্যারা ট্যারিফ ব্যারিয়ার বাংলাদেশি ট্রেডাররা সেইখানে ফেস করেন, সেটাও কিন্তু দেখার বিষয়। সুতরাং সারা বিশ্বের কাছে হয়তো ভারত খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুশকিলটা হচ্ছে যে ভারতের মার্কেটে আমার পার্টিসিপেশনটা আসলে কতটুকু। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তার সিকিউরিটাইজেশন অফ বাইল্যাটারাল রিলেশনশিপটা এবং পলিটিসাইজেশন অফ হিজ ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ, এই দুইটাই হলো তার সবচাইতে বড় দুর্বলতা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। শাহবান আমের বক্তব্য শুনছিলাম, উনি পলিটিক্যাল সাইকোলজির কথা বলছিলেন, সেটা নিয়ে যদি কিছু বলতে চান। একই সাথে আমি সাধারণ মানুষের জন্য যেটা, যেহেতু দুই দেশের যখন সম্পর্ক হয়, স্বার্থ তো একটা সমন্বয় থাকা দরকার, যে তার স্বার্থ থাকবে, আমারও স্বার্থ থাকবে, একটা উইন উইন সিচুয়েশন হবে। সেক্ষেত্রে বাংলাদেশে চীনের কি স্বার্থ আছে এবং আমরা চীনের কাছ থেকে কি প্রত্যাশা করি, বিশেষ করে আমাদের যে যতগুলো যে সমস্যা আছে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা একটা আছে, নদী ব্যবস্থাপনা আসবে, তিস্তা, আবার তিস্তা প্রসঙ্গ যখন আসে তখন আবার ভারত চলে আসে, সেখানে আবার টেনশন তৈরি হওয়ার কোনো ইস্যু আছে কিনা? জি, আবারও ধন্যবাদ। আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি যে দিন শেষে বস্তুত সব সম্পর্কই এক রকমের কৌশলগত সম্পর্ক। তো অর্থাৎ এটা বলার মধ্য দিয়ে এটা মনে হয় যে সব সম্পর্কই লাভ ক্ষতির বিচার করা হয়, কিন্তু লাভ ক্ষতির বিচারটা, ওই লাভ এবং ক্ষতিটা সবসময় যে খুব মেটেরিয়াল হয়, খুব ট্যাঞ্জিবল হয় এরকম না। অর্থাৎ আমি লাভ বিবেচনা করছি বটে, সেক্ষেত্রে কত টাকা এক্সপোর্ট করলাম আর কত টাকা ইম্পোর্ট করলাম, এই নেট এক্সপোর্ট ইম্পোর্টের হিসাবটাই যে সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা না। এটার মধ্যে অবশ্যই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। ধরেন যাক, চায়নার সাথে যদি আমরা ধরি, ধরেন চায়না ঐতিহাসিকভাবেই, মানে সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ যেটার অংশ ছিল, এই পূর্ববঙ্গের সাথেও তার একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। আমাদের যে সিল্ক রুট যেটা ক্রস করেছে তার সাথেও আমাদের এটার একটা যোগাযোগ ছিল। ফলে চায়না আর সাথে আমাদের এক ধরনের দূরবর্তী বন্ধু হিসেবে এক ধরনের শ্রদ্ধা সম্পর্ক আছে, এবং চাইনিজ অনেক লিটারেচারে আমাদের এই বাংলার কথা আছে, পূর্ববঙ্গের কথা আছে, চাইনিজ পর্যটকরা আমাদের এখানে এসেছেন। ফলে এই দুই সংস্কৃতির মধ্যে একটা যোগাযোগ কিন্তু দীর্ঘদিনের মধ্যে ছিল এবং পরস্পরের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ আছে। এখন এই শ্রদ্ধাবোধটার সম্পর্কটাকে যখন আমরা বর্তমান সময়ের ওই রাজনৈতিক কৌশলগত জায়গাতে আমরা অনুবাদ করি, তখন দেখি যে আমাদের যে প্রয়োজনগুলো, বাংলাদেশের কি প্রয়োজন আছে, আমাদের এখানে প্রচুর পরিমাণ জনশক্তি আছে, সেখানে আমাদের কর্মসংস্থান দরকার, তার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণ বিদেশি বিনিয়োগ দরকার। তাহলে চায়না, আমরা দেখলাম যে তাদের কাছে প্রচুর পরিমাণ উদ্বৃত্ত অর্থ আছে যারা এখানে বিনিয়োগ করতে পারে। আমরা আমাদের অবকাঠামো যে সেক্টর আছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে সেক্টর আছে, আমাদের যে এনার্জি সেক্টর আছে, সেখানে আমরা কিন্তু গত কিছু বছর ধরে, 10 বছর ধরেই কিন্তু আমরা এখানে চাইনিজ বিনিয়োগ দেখছি। ফলে অর্থাৎ তাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেরকম আছে, আবার আমাদের যে মূলধনের ঘাটতি আছে সেটা আমরা চাইনিজ বিভিন্ন উৎস থেকে আমরা ধার করেছি। ফলে একরকমের অর্থনৈতিক সম্পর্কের নির্ভরশীলতা তৈরি হচ্ছে। আমাদের আমদানি রপ্তানির কথা বললাম, যে চায়নার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের এই রপ্তানি সেটা কিন্তু খুব কম না, এটা প্রায় $23 বিলিয়ন। মানে চাইনিজ যে পুরো রপ্তানি, তার যে অর্থনীতি, তার তুলনায় হয়তো এটা খুব বড় না, কিন্তু একটা দেশ হিসেবে, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে $23 বিলিয়ন খুব কমও না। তো সেই হিসেবে চায়নার ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে তার বাণিজ্যের সম্পর্ক আছে। বাংলাদেশের জায়গা থেকে অবশ্যই আমাদের আমদানির কথা বলেছি, যে আমাদের আমদানি প্রায় 32% হচ্ছে আমরা চায়না থেকে করছি, যে আমদানি প্রায় 80% যাচ্ছে হচ্ছে আমাদের রপ্তানি খাতে। ফলে ওখানে আমাদের নির্ভরশীলতা আছে। একই সাথে আমাদের এই আমদানির উপরে যে আমদানি শুল্ক, অর্থাৎ সরকারের যে আভ্যন্তরীণ রেভিনিউ কালেক্ট করে, তার যে একটা বড় অংশ আসে আমাদের এই ইম্পোর্টের উপরে, অর্থাৎ আমদানি শুল্কের উপরে। ফলে যেহেতু 32% আমরা চায়না থেকে আমদানি করছি, ফলে আমাদের আভ্যন্তরীণ যে রাজস্ব সংগ্রহ, তারও একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে চায়নার সাথে আমাদের যে বায়োলেটারাল ট্রেড আছে তার উপর নির্ভর করছে। এগুলো থাকলো, এটার সাথে আমরা সবাই দুশ্চিন্তিত, আমাদের যে মনস্তাত্ত্বের যে ব্যাপারটা, যে আমাদের দেশে বার্মা থেকে, মায়ানমার থেকে যে উদ্বাস্তু যে জনগোষ্ঠীটা এসছে, তাদেরকে আমরা কীভাবে হ্যান্ডেল করব। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে চায়নার কাছ থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত ভূমিকা আমরা গত অনেকগুলো বছরে আমরা দেখিনি। অর্থাৎ চায়নাকে যে সক্রিয় ভূমিকা পালন করবে এই রোহিঙ্গা
শরণার্থী সংক্রান্ত যে সমস্যাটা আছে সেটাকে মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সেটা দেখিনি অনেক ক্ষেত্রে, ফলে আমাদের একটা প্রত্যাশা আছে, একই সাথে একটা টেনশন আছে যে চায়না একরকম বলছে কিন্তু কার্যত সেরকম করছে না, আন্তর্জাতিক ফোরামে সেই সক্রিয় ভূমিকাটা পালন করছে না, ফলে এখানে একটা টেনশন আছে। একই সাথে চায়নাকে সাথে নিয়ে আমরা যে সমস্ত অন্যান্য আন্তর্জাতিক ইস্যু আছে, যেমন আমাদের দ্বিপাক্ষিক নদী সংকটগুলো আছে, আমাদের ট্রেড রিলেশন আছে, WTO-তে আমাদের বিভিন্ন নেগোসিয়েশন আছে, সেই জায়গাতেও অনেক সময় আমরা চীনকে আমাদের ঠিক কাছে পাইনি এর আগে। তো এই সফরটা থেকে যদি আমরা দেখি যে আমাদের যদি উল্লেখযোগ্য কিছু অগ্রগতি আমাদের প্রত্যাশা আছে, আমাদের সেই আকাঙ্ক্ষা আছে যে প্রধানত আমাদের যে এই রোহিঙ্গা সংকট, এইটার সমাধানের যদি একটা উল্লেখযোগ্য ও নির্দেশনা আসে কিংবা এক ধরনের কমিটমেন্ট যদি আসে, তাহলেও আমরা মনে করব সেটা একটা উল্লেখযোগ্য অর্জন হবে। এবং একই সাথে আমাদের দেশের ভেতরে যে সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো আছে, যেখানে চাইনিজ অর্থায়ন আছে, সেই প্রকল্পগুলোরও স্মুথ কমপ্লিশন দরকার, এটা শেষ হওয়া দরকার, সেক্ষেত্রেও একটা কমিটমেন্ট দরকার। এবং আমাদের যে ভবিষ্যৎ অ্যাসপিরেশনগুলো আছে, সেক্ষেত্রেও আমি আশা করব যে বাংলাদেশের জনগণ, চাইনিজ জনগণ এবং সরকারের কাছে এই প্রত্যাশা করে যে তারা আমাদের এই ভবিষ্যৎ একটা গণতান্ত্রিক রূপান্তর যেটা আছে, সেই গণতান্ত্রিক রূপান্তরে একটা অন্যতম রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে আমাদের পাশে থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।